আজকে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার যে আমাদের পড়া চলছিল সেই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের আজকে আমরা কিন্তু তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশন এবং তড়িৎ ক্ষেত্রের ওপরে যে ক্যালকুলেশন হচ্ছে সেগুলোই দেখবো। ঠিক আছে, এতদিন আমরা কুলম্বের সূত্র দেখেছিলাম। তো কুলম্বের সূত্র যেগুলো ছিল তারই সঙ্গে সিমিলার সবকিছুই আছে, তবে কি বাস শুধু তড়িৎ ক্ষেত্রটা কি হচ্ছে এবং তড়িৎ ক্ষেত্রের ক্যালকুলেশনটা একটু চেঞ্জ করে দিলেই কিন্তু কুলম্বের সূত্রের মতোই সবকিছু সেম আছে। তো এখানে আমরা সাধারণত এরকম দেখছি যে যদি বলি এখানে একটা আধান আছে কিউ, তো এর তড়িৎ ক্ষেত্র মানে কি বোঝায় না, এই আধানের চারপাশে যতটা অঞ্চল জুড়ে এর প্রভাব কাজ করবে এটাই হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র। তাহলে আমি হেডিং লিখছি যে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র তো কি বলবো না, কোনো আধানের আধানের চারিদিকে যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, তার আকর্ষণ তার প্রভাব কাজ করে, লিখে দিই যতটা অঞ্চল জুড়ে তার প্রভাব কাজ করে তাকেই আমরা তড়িৎ ক্ষেত্র বলছি। তাহলে কোনো একটা আধান আছে তার চারদিকে যতটা অঞ্চল, এবারে দেখ যদি বলি এই কিউ আধান থেকে আমি যদি বলি যে কত দূর, আমি ধরলাম আর দূরত্বে একটা আধান আমি স্মল কিউ রেখেছি, হিসাব অনুযায়ী এর উপরে তো তড়িৎ বল কাজ করবে। ফর্মুলা কি হবে, 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কয়ার। এখন এই যে তড়িৎ বলটা কাজ করছে কত দূর পর্যন্ত দূরত্বে থাকলে এই বল কাজ করবে না, হিসাব অনুযায়ী অসীম দূরত্ব পর্যন্ত। কেন, যদি আরটা আমি যত আর বাড়াবো তত বলের মান কি হয়ে যাবে, কমে যাবে। আর যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে এফ কিন্তু টেন্ডস টু জিরো আসবে, তাই তো। তার মানে থিওরিটিক্যালি মানে তত্ত্বগত দিক থেকে তড়িৎ ক্ষেত্রটা কত দূর পর্যন্ত হওয়া উচিত, অসীম পর্যন্ত। কিন্তু বাস্তবে একটা নির্দিষ্ট দূরত্বের পরে গেলে কিন্তু তড়িৎ ক্ষেত্রের আর কোনো প্রভাব বোঝা যায় না। তো আমি এখানে লিখবো থিওরিটিক্যালি মানে তত্ত্বগত ভাবে, মানে সূত্রের হিসাবে তত্ত্বগত ভাবে তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত বিস্তৃত। তবে বাস্তবে একটি নির্দিষ্ট দূরত্বের পর তড়িৎ ক্ষেত্রের প্রভাব নগণ্য হয়। তড়িৎ ক্ষেত্রের প্রভাব কি হচ্ছে না, নগণ্য হয়ে যাচ্ছে। তাহলে থিওরিটিক্যালি অসীম পর্যন্ত থাকছে, মানে সূত্রের হিসাবে অসীম পর্যন্ত থাকছে, কিন্তু বাস্তবে একটা নির্দিষ্ট দূরত্বের পরে আর কোনো প্রভাব থাকছে না। এবারে আসছে যে এই কিউ আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেই তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমরা কি করে করব। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটাকে আমরা ই বলি বা ই ভেক্টর দিয়েও বলি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে কোনো একটা আধান আমি রেখেছি, সেই আধানের জন্য তড়িৎ ক্ষেত্র হয়েছে। এবারে এই আধানটা ধরো এখানে আছে কিউ আধান, তো চারপাশে এতটা অঞ্চল জুড়ে ধরো তড়িৎ ক্ষেত্র হয়েছে। আমি চাইছি এই কিউ আধান থেকে আর দূরত্বে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত জিজ্ঞেস করছে। তো আমি করব কি না, এই বিন্দুতে একক আধান রাখলে তার উপরে কত বল কাজ করবে। এখন একক আধান মানে 1 কুলম্ব বোঝাবে নাকি অন্য কিছু বোঝাবে। 1 কুলম্ব আধান কিন্তু খুব একটা কম আধান নয়।
1 কুলম আধানে ইলেকট্রন আছে কত 6.25 ইন্টু 10⁻18, মানে যথেষ্ট বড় আধান কিন্তু 1 কুলম আধান। তো দেখ, আমি যদি এই ক্যাপিটাল কিউ আধানের প্রভাব বুঝতে চাই, তাহলে এটা হলো কি সোর্স চার্জ। সোর্স চার্জ বলতে কি, মানে যার আমি প্রভাব বুঝতে চাইছি, এর প্রভাব বোঝার জন্য যাকে নিয়ে আসছি তাকে আমরা কি বলবো, টেস্ট চার্জ, মানে ওটা দিয়ে আমরা টেস্ট করছি। তবে এই টেস্ট চার্জ কি হওয়া উচিত, আমি যদি ক্যাপিটাল কিউ এর প্রভাব জানতে চাই, তাহলে এখানে যে আধানটা নিয়ে আসবো সেটা যেন একদম খুব ক্ষুদ্র আধান হয়। না হলে যদি এখানে আমি টেস্ট চার্জকে বড় মানের নিয়ে আসি, সে আবার নিজের তড়িৎ ক্ষেত্র শুরু করে দেবে, তাই না? তাহলে এর প্রভাব আমি বুঝবো কি করে? আমি হ্যাঁ, আমি ক্যাপিটাল কিউ এর প্রভাব বোঝার জন্য একটা ক্ষুদ্র আধান নিয়ে আসবো, যার কিন্তু খুব একটা কোনো প্রভাব থাকবে না। তো আমি এইখানটায় কি করলাম, স্মল কিউ তো নিয়ে এলাম। এবারে কি করছি, স্মল কিউ এর উপরে আমি দেখছি বল প্রয়োগ হয়েছে কত, এফ। স্মল কিউ এর উপরে বল প্রয়োগ হয়েছে কত না, এফ। স্মল কিউ এর উপরে বল প্রয়োগ হয়েছে এফ। তাহলে আমি কি বলবো, স্মল কিউ আধানের উপরে ক্রিয়াশীল বল কত, এফ। তাহলে একক আধানের উপরে ক্রিয়াশীল বল কত হবে, এফ বাই কিউ। এটাই হবে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ই সমান আমি কি লিখবো, এফ বাই কিউ। তবে এইখানে আমি একটা ইউজ করব, লিমিট কিউ টেন্ডস টু জিরো। তার মানে কি, মানে কিউ এর মান প্রায় জিরো এরকম একটা আমি আধার নিয়েছি, মানে খুব ক্ষুদ্র আধার নিয়েছি, তার উপরে বল বার করেছি। তাহলে সেই বলটা ধরো এফ হয়েছে, তাহলে কিউ আধানের, স্মল কিউ আধানের উপর ক্রিয়াশীল বল এফ। তাহলে একক আধানের উপর ক্রিয়াশীল বল কত, স্মল এফ বাই স্মল কিউ। এর ডেফিনেশন যতটা ডিফিকাল্ট লাগছে, ম্যাথমেটিক্যালি কিন্তু অনেক সহজ। কিরকম, আমি দেখ আলটিমেটলি কি করেছি, একক আধানের উপরে ক্রিয়াশীল বল বার করেছি। তো আমি এখানে কি করব, ক্যাপিটাল কিউ থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র বার করার সময় আমি ভাববো এখানে আধান আছে 1। আধান কত আছে, 1। একক আধানের ক্রিয়াশীল, একক আধানের উপর ক্রিয়াশীল বল, মানে আমি কি ভাববো, আধান আছে 1। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে কি লিখবো, 1/4πε0। একটা আধান কিউ, একটা আধান 1 বাই আর। ডেফিনেশনে আমরা এরকম লিমিট দিয়ে বলছি, কারণ কি ডেফিনেশনে আমরা সোর্স চার্জ আর টেস্ট চার্জের কথা বলছি, কি যে এই ক্যাপিটাল কিউ এর জন্য তড়িৎ ক্ষেত্র আমাকে বার করতে হবে। তাহলে আমি যে আধানটা নিয়ে এসে তড়িৎ ক্ষেত্রটা বুঝতে চাইছি সেটা হলো টেস্ট চার্জ। এই টেস্ট চার্জটা হচ্ছে কি খুব ক্ষুদ্র হতে হবে, যাতে করে এর কোনো প্রভাব না পড়ে অন্য যে আধানটা আছে। তাহলে কি বললাম, স্মল কিউ এর উপরে ক্রিয়াশীল বল এফ, তাহলে একক আধানের উপর ক্রিয়াশীল বল এফ বাই কিউ। এখানে তাহলে ই লিখছি কত না, লিমিট কেন লিখছি না, লিমিট কিউ টেন্ডস টু জিরো। কিউ পুরোপুরি ভাবে জিরো নয়, টেন্ডস টু জিরো। টেন্ডস টু জিরো মানে জিরোর কাছাকাছি হচ্ছে, বাট জিরো নয়। যারা লিমিট পড়েছে তারা জানে এফ বাই কিউ মানে এ কি হলো, একক আধানের উপর ক্রিয়াশীল বল। ম্যাথমেটিক্যালি কি বলছি, কিউ আধানের জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যখন আমি বার করব, যেমনটা কুলম্বের সূত্র করতাম ঠিক সেরকমই করব, শুধু এখানে কি ধরবো, যে আধান আছে কত 1, বাস, আর কিছু না। তো দেখ, তোকে যদি সেই কোশ্চেন গুলো এখন বলা হয় যে এই একটা ত্রিভুজের 3 কোণায় সমান সমান আধান আছে, তাহলে একদম কেন্দ্রতে বল কত এসেছিল, 0। স্মল কিউ আধানের উপরে বল যদি 0 আসে, এক আধান রাখলেও তার উপরে কি আসবে, 0 আসবে। মানে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে। বর্গক্ষেত্রের কেন্দ্রেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি আসবে, 0ই আসবে। না বোঝা গেল না, 0 আসবে। যেমনটা আমি সেই কোশ্চেন করেছিলাম, যে এখানে ক্যাপিটাল কিউ আছে, 12 দূরত্বে ক্যাপিটাল কিউ আছে, এর মধ্যবিন্দু থেকে ডি দূরত্বে এখানটা স্মল কিউ এর উপরে বল বার করেছিলাম না। যদি আজকের বলি এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তুই কি বলবি, স্মল কিউটাকে 1 লিখে দিবি, আর তো কিছু নেই। বোঝা গেল কি? বেশ, লিখতে থাকবি, যাদের লেখা হয়নি ডেফিনেশন যেগুলো ছিল, ঠিক আছে, এইটা লিখতে পারিস। বাকি হচ্ছে এইটা লিখতে পারিস যে এই হচ্ছে কিউ আধানের জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ফর্মুলাটা হচ্ছে কি না, 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই আর স্কয়ার।
এইটা দেখ, এটা দেখে বল যে কি হওয়া উচিত। একটা বৃত্তাকার রিং আছে, একটা বৃত্তাকার রিং আছে, এই রিং এর উপরে আধান আছে, ঠিক আছে। এর যদি আমি বলি একদম কেন্দ্রবিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, একদম কেন্দ্রবিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি আসবে, 0। কেন, দেখ ভাব, এইখানে আমি একটা ক্ষুদ্র আধান নিলাম, ঠিক এর অপোজিট সাইডে একটা ক্ষুদ্র আধান নিলাম, তাহলে এই আধানটা এদিকে যত বল দেবে, ঠিক এর অপোজিটেরটা উল্টো দিকে তত বল দেবে, তাহলে পরস্পর বিপরীত দিক হয়ে কি হয়ে যাবে, কেটে যাবে। তো সুষম বহুভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দুতে যদি সমান আধান থাকে, তাহলে কেন্দ্রে বল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 আসছে। যদি এরকম একটা রিং হয়, তার কেন্দ্রে বল বলি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলি 0 আসবে, ঠিক আছে, এ হলো। কিন্তু এবারে আমি একটা জিনিস করছি, যেটা আমরা দেখব যে যদি একটা দণ্ড থাকে, সেই দণ্ড থেকে কিছুটা দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হচ্ছে আমরা দেখব। আমরা এখানে ডেরিভেশন করব না, কেন কি ডেরিভেশন যথেষ্ট বড়, আমরা শুধু এখানে ফর্মুলা ইউজ করব, এবং বারবার ফর্মুলা ইউজ করলে কিন্তু অটোমেটিকলি মনে থেকে যাবে। তো এই জিনিসগুলো এখানে আমি এই সাইডে লিখছি, দেখ আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করছি। ধরো এই একটা দণ্ড আছে, একটা দণ্ড আছে, এর হচ্ছে প্লাস আধান আছে, ঠিক আছে। এর না রৈখিক আধান ঘনত্ব কি দেওয়া আছে, ল্যামডা, ল্যামডা সমান রৈখিক আধান ঘনত্ব, ঠিক আছে, রৈখিক আধান ঘনত্ব। আমরা ইন জেনারেল যে ফর্মুলা ব্যবহার করছি সেটা একদম মাঝ বরাবর, মানে এই বরাবর। অ্যাকচুয়ালি ফর্মুলা যেটা হয়, দেখ এখানে মাঝ বরাবর আমি যদি নিই, এই দূরত্বটা আর, এই পি বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। এখন পি বিন্দু থেকে দণ্ডের ওপরের প্রান্তের যে কোণ করেছে সে থিটা, আর নিচের যে প্রান্তে কোণ করেছে সেও থিটা, ওপর নিচ থিটা করেই কোণ করেছে। তো এখানে অ্যাকচুয়ালি ফর্মুলা আমরা লিখি কি, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমি লিখছি কি, তো না ইপি, ইপি মানে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ফর্মুলা লেখার স্টাইল দেখ, 1/4πε0, এইখানে লিখবি ল্যামডা বাই আর, ল্যামডা হচ্ছে কি রৈখিক আধান ঘনত্ব, নিচে কি হচ্ছে দূরত্ব, ঠিক আছে। বাকি এখানে লিখবি কত, সাইন ওপরে যে কোণ থিটা প্লাস আবার সাইন নিচে যে কোণ থিটা, মানে দুবার আসবে। তাহলে আলটিমেট কি দাঁড়াবে ফর্মুলা, 1/4πε0 ল্যামডা বাই আর 2 সাইন থিটা। বলবি এক চান্সে 2 সাইন থিটা না লিখে দুবার লেখার কি উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে ম্যাগনেটিজম চ্যাপ্টারে, ম্যাগনেটিজম চ্যাপ্টারে যেখানটায় আমরা এই রকম সেম ফর্মুলা আসবে একটা, বি সমান দণ্ডের জন্য যদি আমরা বার করি, ওখানে আসবে মিউ নট বাই 4 পাই আই বাই আর, সেম ফর্মুলা আসবে, তখন আমি সিমিলারিটি দেখাতে পারবো, ঠিক আছে। বেশ, এই ফর্মুলা হলো। এরপর যদি দণ্ডটা অসীম হয়ে যায়, অসীম দৈর্ঘ্যের দণ্ড, এটা আমি দিয়েছি কত, ধরো এরকম আছে, এবার বললাম যে অসীম দৈর্ঘ্যের দণ্ড, অসীম দৈর্ঘ্যের দণ্ড মানে এই দণ্ডটার এদিকেও বেড়ে গেছে অসীম পর্যন্ত, এদিকেও বেড়ে গেছে অসীম পর্যন্ত। দেখ এটা তো আর, আমি দেখাচ্ছি এখানে যে অসীম হলে কোণগুলো কিরকম হবে একবার দেখছি। দেখ প্রথমে ধরো দণ্ডটা এত বড় ছিল, তাহলে কোণ এটা, তাই তো। এই দণ্ডটা যখন বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে কোণ কি হবে, বড় হবে, বড় হবে, মানে দণ্ড যত বড় হচ্ছে কোণটাও তত বড় হচ্ছে। বড় হতে হতে কোণ ম্যাক্সিমাম কত যাবে, 90 ডিগ্রি, উপরে 90 নিচেও 90। এই কোণটা দেখ প্রথমে এতটা ছিল, যদি দণ্ড এইটুকু হয়, তারপরে কোণ দণ্ড যদি বাড়ে কোণ কি হচ্ছে, বড় হচ্ছে, আরো বাড়ছে কোণ বড় হচ্ছে, এরকম করতে করতে বড় হতে হতে কি হবে, 90 হয়ে যাবে। তাহলে অসীম দৈর্ঘ্যের দণ্ড হলে থিটা দুবারই কি আসবে, 90 ডিগ্রি করে আসবে। তাহলে অ্যান্সার কি আসবে এই বিন্দুতে, 1/4πε0 ল্যামডা বাই আর 2 সাইন 90 ডিগ্রি, মানে শুধু একটা 1/4πε0 ল্যামডা 2 ল্যামডা বাই আর আসছে, 2 ল্যামডা বাই আর, ঠিক না। অসীম দৈর্ঘ্যের দণ্ডের জন্য কি আসছে, 2 ল্যামডা বাই আর।
আচ্ছা, একটু আগে যে আমি কিউ আধানের জন্য আর দূরত্বের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে লিখেছিলাম, ওইখানে ওপরে লিখে দে বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে হেডিংটা জাস্ট লিখে দে। যেখানটায় ক্যাপিটাল কিউ, শুধু ক্যাপিটাল কিউ এর জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য করেছি, ওইখানে শুধু লিখে দে বিন্দু আধানের জন্য। আর নাইলে এখানে আরেকবার লিখতে পারিস, কেউ যদি চাস লিখতে পারিস বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ওটাই লিখেছিলাম। গ্রাফ করতে পারবে বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের গ্রাফ? বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের গ্রাফ কিভাবে করতে পারবে? অথবা এই যে যে অসীম দৈর্ঘ্যের দণ্ডের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের গ্রাফ কিরকম হচ্ছে একবার ভেবে দেখ। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এখানে আছে, ফর্মুলাতে নিচে আর আছে, তাহলে গ্রাফ কি হওয়া উচিত? যদি কেউ করতে পারিস গ্রাফ একবার করবে। বিন্দু আধানের জন্য, আচ্ছা এখানে যেহেতু এটা হয়েছে, এখানে একটা গ্রাফ করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে কিনা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, আর এটা হচ্ছে আর। ই হচ্ছে ওয়াই বরাবর, আর হচ্ছে এক্স বরাবর, ঠিক না? বল, বাকি সব ধ্রুবক ছিল। বাকি সব ধ্রুবক ছিল মানে এই ফর্মুলা কি দেখাচ্ছে? ই সমান 2 ল্যামডা নিচে 4 পাই এপসাইলন নট ইনটু 1 বাই আর। তো আর যদি গুণ হয়ে যায় ই ইনটু আর, ই ইনটু আর সমান ধ্রুবক, এ তো সেরকমই দাঁড়ালো ওয়াই ইনটু এক্স সমান ধ্রুবক, মানে আয়তকার সমপরাবৃত্ত বলতে পারি। মানে গ্রাফ হয়ে যাবে কিরকম, এরকম করে। তো এখানে লিখতে পারিস ই প্রপোর্শনাল টু 1 বাই আর, নাকি না? যত আর বাড়বে তত ই কমে কমে যাবে, আয়তকার সমপরাবৃত্ত। যদি এই গ্রাফটাকে এরকম করে গেছিস, যদি এই গ্রাফটাকে এরকম দিয়ে দেয় ই, আর এদিকে না 1 বাই আর দিয়ে দেয়, তখন কি হবে? গ্রাফ মূল বিন্দুগামী হয়ে যাবে। অ্যাকচুয়ালি দেখ, ফর্মুলাকে সাজাতে হবে। ই সমান 1 বাই 4 পাই এপসাইলন নট, ওপরে 2 ল্যামডা, আর এ 2 ল্যামডা, এ হচ্ছে কত? 1 বাই আর। আজকের ই হচ্ছে কি ওয়াই, এটা হলো পুরোটা এম, আর 1 বাই আর হচ্ছে কিনা এক্স, 1 বাই আরটা এক্স। তাহলে ওয়াই সমান এম এক্স প্লাস কিছু নেই মানে জিরো, এম এক্স প্লাস সি। তাহলে কি হবে? মূল বিন্দুগামী সরল রেখা। এর নতি কত হবে? নতি হবে 2 ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট। এর নতি কত হবে? কোশ্চেন দেখ লেভেল কিরকম কোশ্চেন বাড়াচ্ছে। বলছে ধরো, বলছে এই নতিটার মান তোকে দিয়ে দিয়েছে, এই নতিটার মান দিয়ে দিয়েছে 18 ইন্টু 10 টু দি পাওয়ার 9 সাপোজ। বলছে একটি অসীম দৈর্ঘ্যের দণ্ডের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সহিত 1 বাই আর এর লেখচিত্রের নতি 18 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে ওই লেখচিত্রটা 1 বাই আর অক্ষের সাথে কত কোণ করেছে? কি হবে? কি বলছে কোশ্চেন? একটি অসীম দৈর্ঘ্যের দণ্ড, হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছি নতি মানে এটা, তাই তো? আমি এখানে দেখতে পাচ্ছি যে নতি হচ্ছে কত? নতি হচ্ছে 2 ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট, আর নতির মান দেওয়া আছে কত? 18 ইন্টু 10 টু দি পাওয়ার 9, ঠিক না? নতির মান দেওয়া আছে কত? 18 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আচ্ছা আমি থিটা জিজ্ঞেস করিনি, ল্যামডা কত হবে? ল্যামডা কত হবে জিজ্ঞেস করি। ল্যামডা তো দেখ 2 ইন্টু 1 বাই 4 পাই এপসাইলন নট এর ভ্যালু কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু ল্যামডা 18 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9, 2 18 কাটা যাচ্ছে, তাহলে ল্যামডা সমান কত হচ্ছে? 1। একক কি হবে? 1 কুলম্ব পার মিটার। দণ্ডের রৈখিক আধান ঘনত্ব কত? 1 কুলম্ব পার মিটার। তাহলে কোনো একটা যদি এরকম কোশ্চেন বানিয়ে দেয়, সবসময় আমরা দেখবো কি যে গ্রাফ কার কার মধ্যে দিচ্ছে। আমি দু একটা ক্লাস
পরে না হলে গ্রাফ যতগুলো হয় একবার বলে দেবো, যে সরল রেখা, অধিবৃত্ত, উপবৃত্ত এবং বৃত্ত যেগুলো হচ্ছে একবার বলে দেবো যে গ্রাফ কিরকম করতে হচ্ছে। আপাতত y সমান mx প্লাস c এটা জানে সবাই। আর এক্স ওয়াই যদি গুণ থাকে তাহলে কি হবে, সেটা আয়তকার পরাবৃত্ত বা সমপরাবৃত্ত হচ্ছে, কেন কি আমরা পিভি সমান ধ্রুবকের গ্রাফ আমরা করেছি ক্লাস 10-এ, তো সেরকমই গ্রাফ হচ্ছে এখানে। ঠিক, হয়েছে সবার লেখা? এবারে এই কোশ্চেন গুলোকে যেটা হচ্ছে কি দণ্ডের জন্য করেছি তাকে আমরা বানিয়ে দিচ্ছি বৃত্তাকার ফর্ম। মানে মানে দেখ, আমি এইরকম একটা বৃত্তাকার মানে অর্ধবৃত্তাকার নিলাম, এরও ল্যামডা, ঠিক আছে, ল্যামডা, আর ব্যাসার্ধ কত না আর। তাহলে এর কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? আজকের কিন্তু কেন্দ্রীয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে না, কেন? পুরো বৃত্ত নেই, অর্ধবৃত্ত আছে। এখন এর কিন্তু ডেরিভেশন হবে বেশ বড় ধরনের, ডিএল নিয়ে থিটার ইন্টিগ্রেশন করে আসবে। কিন্তু আমি এটাকে কিরকম ভাবছি দেখ, আমি এটাকে ভাবছি এরকম করে যে এই যে কোশ্চেন না, এটাকে আমরা কি করব, প্রথমে হাফ করে নেব। হাফ, যেমনটা দণ্ডের বেলা আমরা হাফ হাফে নিয়েছিলাম না, নিয়েছিলাম তো, দণ্ডের বেলা হাফ হাফ নিয়েছিলাম, এখানেও তাই করলাম হাফ। তাহলে এখানে এই লাইন আর এখানে এই লাইন সেম, ঠিক আছে। আমরা কি করতাম, এই বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র বার করতে বলে তাহলে এই পয়েন্ট থেকে এন পর্যন্ত লাইন টেনে কোণ দেখতাম কিনা, দেখেছি। এখানেও কি করব, এই পয়েন্ট থেকে এন পর্যন্ত লাইন টেনে দেখবো কোণ কত, 90 ডিগ্রি হচ্ছে। এদিকেও কি করব, এটা মিডিল লাইন, মিডিল লাইন থেকে এন পর্যন্ত কোণ কত, 90 ডিগ্রি। তো এখানেও কিন্তু ওই ফর্মুলা আসবে 1/4 পাই এপসাইলন নট ল্যামডা বাই আর 2 সাইন থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি। মানে ওই অসীম দৈর্ঘ্যের জন্য যে উত্তর এসেছিল এখানে সেম উত্তর চলে আসবে, সেম ফর্মুলা। তাহলে এরকম যদি একটা পার্ট হয় যেটা এইখানে মোট কোণ করেছে 60 ডিগ্রি, এর ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এই কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? এর ল্যামডা দেওয়া আছে 1/4 পাই এপসাইলন নট, প্রথমে হবে ল্যামডা বাই আর, তারপরে হবে কত, 2 সাইন, হাফ হাফ করে 30 ডিগ্রি, তাহলে কত হবে 1/4 পাই এপসাইলন নট ল্যামডা বাই আর 2 সাইন 30, মানে হাফ, কিছু হবে না, লিখে নে পরপর করে। একটা বৃত্তাকার রিং এর 1/4 পার্ট যদি হয়ে যায় তাহলে তার জন্য কত হবে কেন্দ্রে, এটা ল্যামডা, এটা ব্যাসার্ধ আর, এটা 90 ডিগ্রি, কত হবে? অ্যান্সার বল কত হচ্ছে? হাফ হাফ হয়ে যাবে না, 45 করে হয়ে যাবে। আচ্ছা দিকটা কোন দিকে হবে? দিকটা একদম মাঝ বরাবর এদিকে হবে, তাই তো, দিকটা একদম মাঝ বরাবর হবে। কত হবে না, ই সমান 1/4 পাই এপসাইলন নট ল্যামডা বাই আর 2 সাইন 90 এর হাফ 45 ডিগ্রি, ল্যামডা বাই আর 2 সাইন 45 মানে 1/√2, তো ফাইনালি উত্তর আসবে ল্যামডা বাই √2 আর। ক্লিয়ার? আচ্ছা √2 উপরে আছে, আর এখানে উপরে হবে √2, ঠিক আছে। এই কোশ্চেন এটা লেখানোর পরে একটা কোশ্চেন আছে উদাহরণে, আমি বলে দিচ্ছি। পেজ নাম্বার 35 এর উদাহরণ 13 কোশ্চেন করবে। পেজ 35 উদাহরণ 13, ছায়াপ্রকাশনী বই।
সময় দিচ্ছি, বইতে বড় ধরনের ডেরিভেশন করা আছে পুরো, বাট আমার ওই 1-2 লাইনে যে প্রসেস বললাম এটা করে উত্তর চাই। এখানে 13 কোশ্চেন যেটা বলেছে যে পেজ 35, হ্যাঁ 13 কোশ্চেন এখানে বলেছে যে আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার তারে স্মল কিউ পরিমাণ আধান প্রদান করা হলো, তারের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। অর্ধবৃত্তাকার তারে এখানটায় স্মল কিউ আধান প্রদান করা হয়েছে, তাহলে কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমি যে ফর্মুলা জানি সেটাই লিখবো, 1/4πε0 ল্যামডা বাই আর, ঠিক আছে, ল্যামডা বাই আর। দেন এটা হচ্ছে কোণ কত হবে, 90 করে হচ্ছে, তাহলে কত হবে 2 × sin90 মানে 1, ঠিক আছে, এবার তো ঠিক আছে। কিন্তু কথা হলো যে এখানে ল্যামডাটা হচ্ছে কি, দেখ কিউ আধান, কিউ আধান হচ্ছে কতটা লেন্থে গেছে, পাই আর, পুরোটা হলে 2 পাই আর হতো, অর্ধেক আছে মানে কি হবে, কিউ আধানটা পাই আর লেন্থে গেছে, তাহলে ল্যামডার জায়গায় বসে দেবো কি কিউ বাই পাই আর, বাট নিচে আরো একটা আর ছিল, তাহলে হয়ে যাবে কি আর স্কোয়ার, বোঝা গেল না, আর উপরে আছে 2। এবারে উত্তর কি আছে অপশানে, অপশানে এটাই আছে কি, হ্যাঁ অপশানে হচ্ছে কি ডি হবে 1/4πε0 2q/πr²। এখানে ল্যামডা না দিয়ে কি দিয়ে দিয়েছে, আধান দিয়ে দিয়েছে। হ্যাঁ 90 ডিগ্রি দিয়ে করতে হবে, কেন কি দেখ এটা মিডিল লাইন, মিডিল লাইন থেকে এই এন্ড পর্যন্ত কোণ কত, 90 ডিগ্রি, এই যে মিডিল লাইন থেকে এন্ড পর্যন্ত কোণ 90 ডিগ্রি, এই মিডিল লাইন থেকে এন্ড পর্যন্ত কোণ 90 ডিগ্রি, তাহলে দুবার 90 ডিগ্রি আসছে মানে 2 sin 90 ডিগ্রি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবারে বইতে কিছু জিনিস আমি বলছি, দেখ এগুলো আমি না হলে ছোট ছোট করে পয়েন্ট করে লিখে দিচ্ছি, যে বল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে, একটা স্কেলার রাশি না ভেক্টর রাশি, ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্রের আমরা দিক দেখাচ্ছি মানে এটা তো ভেক্টর রাশি, ভেক্টর রাশি হচ্ছে, তাহলে তড়িৎ ক্ষেত্র একটা কি হচ্ছে, ভেক্টর রাশি। এর একক কি হচ্ছে, মাত্রা কি হচ্ছে, একবার লিখে নি ছোট ছোট পয়েন্ট। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এ হচ্ছে ভেক্টর রাশি। একক যদি বলি সিজিএস একক কি হবে, দেখ একক আধানের উপরে ক্রিয়াশীল বল মানে বল বাই আধান মানে কি হবে, ডাইন পার স্ট্যাট কুলম। এসআই একক কি হবে, নিউটন পার কুলম। মাত্রাটা নিজেরা করে ফেল দেখি কি হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কি হবে বল, বলের মাত্রা বাই আধানের মাত্রা, বলের মাত্রা কি হবে mL/2 বাই আধানের মাত্রা IT। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু স্কিপ করা যাবে না, কেন কি কিছু কিছু কোশ্চেন এরকম থাকবে। তাহলে কথা হচ্ছে mL/3 I⁻1, এটা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা। এখন আমি যতগুলো কোশ্চেন তোদেরকে করিয়েছিলাম না, যে দণ্ডের অক্ষের উপরে ক্রিয়াশীল বল বা ওই টাইপের যে কোশ্চেন করেছিলাম, ওই সেম কোশ্চেন গুলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যেরও কোশ্চেন হয়ে যাবে। যেমন একটা দণ্ডে ক্যাপিটাল কিউ আধান ছিল এল দৈর্ঘ্যের, তার অক্ষের উপরে ডি দূরত্বে স্মল কিউ এর উপরে বল কত, যদি বলি অক্ষের উপরে ডি দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, ওইখানে স্মল কিউ এর জায়গায় কত বসিয়ে দেবো, 1, ঠিক আছে। চলো এবারে একটা কোশ্চেন লিখছে, দেখ বৃত্তাকার যে রিং আছে, রিং এর কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত বলছি, 0। কিন্তু আমি এরকম বলছি, এরকম একটা বৃত্তাকার রিং আছে, এই রিং এর অক্ষের উপরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে, মানে ছবিটা হচ্ছে এরকম, এটা হলো রিং, এই রিং এর অক্ষের উপরে এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জিজ্ঞেস করছে। আমি ধরে নিচ্ছি এই রিংটার ব্যাসার্ধ হচ্ছে কত না, স্মল আর, এবং এই রিং এ মোট আধান আছে ক্যাপিটাল কিউ, আর এখান থেকে দূরত্ব হলো এক্স,
রিং এর কেন্দ্র থেকে এক্স দূরত্বে অক্ষের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য চাইছি। এর কিন্তু বেশ বড় ধরনের ডেরিভেশন হবে, কিন্তু দেখ আমি কিরকম করছি এখানে একটা আমি দেখাচ্ছি। দেখ এইখানে আমি একটা রিং আঁকলাম, ঠিক আছে, বোর্ডেই আঁকি সব থেকে ভালো হবে। এই একটা রিং আঁকলাম, রিং আঁকার পরে এটা হচ্ছে কিনা এর কেন্দ্র, ঠিক না? বেশ, এটা হলো কিনা এর অক্ষ, বোঝা যাচ্ছে, সামনের দিকে অক্ষ। তো এই অক্ষের উপরে একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হলো বার করতে হবে, ঠিক? এর বল আমি যদি এরকম ভাবি, ঠিক এর হচ্ছে এই সাইডে এইখানে আমি একটা পার্ট নিলাম ক্ষুদ্র আধান, আর ঠিক এর অপোজিট সাইডে একটা পার্ট নিলাম ক্ষুদ্র আধান, হয়েছে? তো কি হবে দেখ, এটা তো অক্ষ, তাই না? তো এইটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে? এদিকে, বাইরের দিকে, তাই না? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাইরের দিকে। দেখ এ যদি পজিটিভ আধান হয় তাহলে এখানে আমি কি রেখেছি +1, তাহলে একে কি করবে বিকর্ষণ, ঠিক আছে? তো এই পজিটিভ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? তার থেকে দূরের দিকে। আর এ যদি নেগেটিভ হতো তাহলে কি করতো? এখানে +1 কে আকর্ষণ করতো, ঠিক আছে? বেশ, তো এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? এরকম করে বাইরের দিকে আসবে। এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? এরকম করে বাইরের দিকে যাবে। মানেটা হচ্ছে কি, এখানে এই এই পার্টটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এখানে এদিকে, আর এই পার্টটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এদিকে। দুটোরই মান সেম হবে, দুটোরই মান সেম হবে। আমি দেখতেই পাচ্ছি দুটোরই মান কিন্তু সেম হবে। কেন? আমি এখানে এখানে হচ্ছে ক্ষুদ্র একটা অংশ নিয়েছি, এখানেও একটা ক্ষুদ্র অংশ নিয়েছি, ঠিক আছে? আর দেখ এই আধান থেকে এই পর্যন্ত যা দূরত্ব হবে, এই আধান থেকেও এই পর্যন্ত সেম ডিস্টেন্স হবে। তাহলে দুটো কিন্তু একই তড়িৎ ক্ষেত্র বলে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস বল, এদের মাঝে আমি যদি দেখি, দেখ অনেক বইতে দেখবি উপাংশ ভাগ করেছে, কোনো প্রয়োজন নেই। আমি যদি একে থিটা আর একে থিটাই ধরি তাহলে 2 থিটা, এদিকে কি হবে 2 থিটা, একই না বল? 2 থিটা। আচ্ছা, 2 থিটা যদি হয় তাহলে এটাও ই আমি ধরলাম, ডিই ধরো, এও কত হলো ডিই। ক্ষুদ্র অংশের জন্য তড়িৎ ক্ষেত্র হলো ডি, এর ক্ষুদ্র অংশের জন্য তড়িৎ ক্ষেত্র হলো ডি। দুটোর মান সমান, মাঝে কোণ কত? 2 থিটা। তাহলে লব্ধি কত আসবে মাঝ বরাবর? লব্ধি কত আসবে মাঝ বরাবর? কত আসবে? লব্ধি আসবে 2, একটার মান cos মাঝে কোণ বাই 2। দেখ কত ক্যালকুলেশন সেভ হয়ে গেছে এখানে। আচ্ছা, তারপরে দেখ এটা কত আসবে? তাহলে 2DE cos থিটা, হ্যাঁ কি না? 2D cos থিটা। এবারে কথা হলো, দেখ আমি কিন্তু এটা যে নিয়েছি না, এদিকে এদিকে মানে পেয়ারে পেয়ারে নিয়েছি, তাই না? মানে জোড়ায় জোড়ায় নিয়েছি। তাহলে আমি যদি এখানে ইন্টিগ্রেশন করতে যাই, হাফ রিং ঘুরে যাওয়া উচিত নাকি পুরো রিং ঘোরা উচিত? হাফ রিং। কেন কি, আমি যদি জোড়ায় জোড়ায় নিই তাহলে আমি যদি হাফটা ঘুরে যাই তাহলে বাকি হাফ ওর সঙ্গে জোড়ায় চলে আসবে, তাই না? তাহলে পুরো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত আসবে? ইন্টিগ্রেশন তো হবে, এখানে ইন্টিগ্রেশন তো হবে। তাহলে তুই যদি এখানে দেখ 2DE cos থিটার আমি ইন্টিগ্রেশন করছি, তবে দেখ এখানে থিটা, এখানে কার ইন্টিগ্রেশন হবে বলতো? এই রিং এর উপরে আমি যে ছোট্ট দৈর্ঘ্য নিয়েছি, এই রিং এর উপরে ছোট্ট দৈর্ঘ্য আমি ডিএল নিলাম। রিং এর উপরে ছোট্ট দৈর্ঘ্য কত নেব? ডিএল নিয়েছি। আচ্ছা দেখ এখানে ডি কত লিখবো? 2 ইন্টিগ্রেশন 1/4πε0, তাই তো? 4πε0। ডি কত হবে? আধান কত হবে বল? ছোট্ট অংশের জন্য আধান কত হবে? Q/2πr ইন্টু ডিএল। চলো একটু ওপরে লিখছি, এগুলো মুছে দিই। কি বলছি শোন, এই পর্যন্ত সবার ঠিক আছে কিনা বল? এই পর্যন্ত সবার ঠিক আছে। আমি টোটাল ই লিখছি কিরকম ভাবে, ই সমান 2 তো বাইরে আছে, ইন্টিগ্রেশন। আচ্ছা বল cos থিটা ধ্রুবক না চেঞ্জ হচ্ছে বলতো? cos থিটা ধ্রুবক। কেন cos থিটা ধ্রুবক? এ তো রিং, রিং থেকে যে ডিস্টেন্স x দিয়েছে সেটা ধ্রুবক। তাহলে আর তো কনস্ট্যান্ট, x ও কনস্ট্যান্ট। তাহলে এগুলো যদি সব ধ্রুবক হয়, ত্রিভুজটাই তো পুরো কনস্ট্যান্ট আছে। ও যেভাবেই ঘুরুক না কেন, দেখ এটা যদি রিং হয়, এটা যদি অক্ষের উপরে বিন্দু হয়, এই অক্ষের উপরে বিন্দু থেকে রিং এর পয়েন্ট গুলো সবাই কিন্তু একই কোণ করবে।
মানে সেই হচ্ছে বাত যে ক্যাপ হয় সেই ক্যাপের যে কোণ সব দিকে সমান হবে। এখানে cos থিটাও ধ্রুবক। ইন্টিগ্রেশন তাহলে হলো কি ডি। বেশ, 2। আমাকে cos থিটার মান বলতে পারবি? cos থিটা কত হবে? এটা থিটা, এটা তাহলে কি লম্ব, এটা ভূমি, অতিভুজ তাহলে কত? আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাহলে cos থিটা কত হবে? ভূমি বাই অতিভুজ, মানে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, 2 cos থিটা ধ্রুবক। ঠিক আছে, এবার দেখ ইন্টিগ্রেশন ডিই, মানে ছোট্ট আধানের জন্য তড়িৎ ক্ষেত্র আমরা বার করছি, তাই না? 1/4πε0। ছোট্ট আধান কি করে করব? আমি এই রিংটার উপরে ছোট্ট একটা লেন্থ নিয়েছি কত, ডিএল। আমি ধরে নিচ্ছি রিং এর রৈখিক আধান ঘনত্ব ল্যামডা, তাহলে ল্যামডা ইনটু ডিএল। এটা হলো কি এইটুকু জায়গাতে যে ছোট্ট আধান আছে। আর এখানে কত আধান আছে? 1। তড়িৎ ক্ষেত্র বার করছি মানে কি এখানে কত আধান আছে? 1 বাই এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আর স্কয়ার হবে, তাহলে কত আসবে? আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। ঠিক আছে, আর কিছু নেই কিন্তু এখানে। ডি হয়ে গেছে 1/4πε0, ওই যে আধানটা নিয়েছি, আর এখানে তো 1 আছে নিচে। এটা বল কনস্ট্যান্ট বাইরে আসবে। কে কে কনস্ট্যান্ট বল? 1/4πε0 কে সবার বাইরে নিলাম, 2x এলো, নিচে কত আসবে? আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার কত হবে? 3/2। ল্যামডা এখানে আছে, থাক, ল্যামডাও ধ্রুবক কিন্তু। ডিএল কোনটা নিয়েছিলাম? ক্ষুদ্র দূরত্ব। বল হাফ যদি নেই, ক্ষুদ্র দূরত্ব গুলো যোগ করে বৃত্তের কি হবে? পরিধি না অর্ধ পরিধি? অর্ধ পরিধি হবে, মানে হাফ নেব, মানে ডিএল এর যে ইন্টিগ্রেশন করব সেটা কি লিখবো? পাই আর। ডিএল এর ইন্টিগ্রেশন কি করব? পাই আর। তাহলে বাকি রইল কি পুরোটাকে এখান থেকে দেখ কত হচ্ছে, দেখ 1/4πε0। 1/4πε0 কি হচ্ছে দেখ, নিচে কত আসবে? আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এরকম টার্ম কিন্তু আমরা আগেও দেখেছি, হয়েছে। আচ্ছা দেখ আর কি বলছি শোন, এখানে আমি যদি বলি একজনের আধান কত, 2πr ইন্টু ল্যামডা, আমি লিখতে পারি? লিখতে পারি। পুরো বৃত্তটাতে কত আধান আছে? 2πr ওর দৈর্ঘ্য, আর ল্যামডা হচ্ছে কি রৈখিক আধান ঘনত্ব। 2πr ইন্টু ল্যামডা মানে কিন্তু ক্যাপিটাল কিউ, মানে ল্যামডা এখানে কি হতো? ক্যাপিটাল কিউ বাই 2πr। তার মানে কিউটা কত? 2πr ইন্টু ল্যামডা, মানে পুরো রিং এর আধানের কথা বলছে 2πr ইন্টু ল্যামডা। তাহলে কি কি থাকলো দেখ, 2πr ইন্টু ল্যামডা হয়ে গেছে, বাকি রইল কি এক্স। বাকি রইল কি এক্স। তার মানে আমি একে এরকম বলতে পারি 1/4πε0 পুরো রিং এর আধান ক্যাপিটাল কিউ। নিচে একটা টার্ম আমরা কিন্তু আগেও ক্যালকুলেশন করছি, মনে থেকে যাবে, আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। সাথে থাকলো একটা এক্স। এক্স মানে কি? কেন্দ্র থেকে দূরত্ব। বাকি বল যদি পুরো কেন্দ্রেই হয়ে যায়, এক্স এর মান কত হয়ে যাবে? 0। 0 হয়ে গেলে কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র গুলো কত হয়ে যাবে? 0। তাহলে পুরো ফাইনালি ফর্মুলা মনে রাখবি কিরকম করে, 1/4πε0 আসে, নিচে আসবে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, এই টার্ম আমাদের মনে থাকে। উপরে আসবে পুরো রিং এর জন্য আমরা তড়িৎ ক্ষেত্র হলো বার করছি, তাহলে পুরো রিং এর আধানই লিখব। উপরে একটা এক্স থাকবে, কেন কি cos থিটা পার্ট আসে বলে। পুরো লিখে নে যতটা বলেছি। ফর্মুলা মনে রাখার জন্য আমাদের এরকম করতে হচ্ছে, 1/4πε0 পুরো রিং এর আধান কেন্দ্র থেকে দূরত্ব বাই নিচের পার্টটা হচ্ছে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। যারা লিখছিস তারা এরকমই লিখবি, প্রথমে লিখবি 2d cos 2 থিটা বাই 2, তাহলে 2d cos থিটা, দেন বাকি ইন্টিগ্রেশন।
চলো একটা কোশ্চেন লেখ, স্মল আর ব্যাসার্ধের লেখা হয়েছে? লেখা হয়নি, বাকি আছে। আচ্ছা আমি কোশ্চেন উপরে লিখে দিচ্ছি, স্মল আর ব্যাসার্ধের রিং এ ক্যাপিটাল কিউ আধান আছে, স্মল আর ব্যাসার্ধের রিং এ ক্যাপিটাল কিউ আধান আছে। রিং এর কেন্দ্র হতে আর দূরত্বে অক্ষের ওপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? সিম্পলি ফর্মুলাতে মান বসাতে হবে, অ্যান্সার আনতে হবে, ভুল হয় না যেন। আর ব্যাসার্ধের রিং এ কিউ আধান আছে, রিং এর কেন্দ্র হতে আর দূরত্বে অক্ষের ওপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? ফর্মুলা মনে রাখবি, 1/4πε0 পুরো রিং এর আধান ইন্টু রিং থেকে দূরত্ব বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আমাকে বল আজকের এক্স মানে কত? রিং এর কেন্দ্র থেকে দূরত্ব মানে এক্স এর মান আর, তাহলে এখানে এক্স সমান আর বসিয়ে দিলেই বাকি কাজ কমপ্লিট। তবে ক্যালকুলেশনে যেন ভুল না হয়, আর হলো উপরে, নিচে কত হবে? আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে 2r এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখানেও অনেকে ভুল করে দেবে পাওয়ার করতে গিয়ে। দেখ 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল আর, শোন 3/2 মানে কি অ্যাকচুয়ালি? দেখ 3/2 মানে 1 প্লাস হাফ। তোকে যদি বলে এক্স টু দি পাওয়ার 3/2 মানে তুই কি লিখবি? একটা এক্স টু দি পাওয়ার 1 আর একটা এক্স টু দি পাওয়ার হাফ মানে এক্স রুট এক্স। তাহলে বল এখানে নিচে আছে কত? 2 এরও পাওয়ার 3/2 মানে কত হবে? 2√2। আর আর স্কোয়ারের পাওয়ার 3/2 এর 2 কেটে গেলে কত হবে? আর কিউব। মানে উত্তর কি আসবে? 1/4πε0 q/2√2, নিচে হবে আর স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি যদি বলি যে রিং এর কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হচ্ছে? 0। এখন আমি বললাম যে কেন্দ্র থেকে আমি দূরের দিকে যাচ্ছি মানে এক্স এর মান বাড়াচ্ছি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাড়বে না কমে যাবে? কেন্দ্রে কিন্তু 0, কেন্দ্রে 0 মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যত দূরের দিকে যাব। দেখ এক্স ফর্মুলাতে ভালো করে দেখ, বাকি সব ধ্রুবক, এক্স ওপরে আছে আবার নিচেও আছে। এক্স যদি বাড়ে তাহলে ওপরের হিসাবে বাড়ছে, নিচের হিসাবে কমছে। এখন কি হবে তাহলে? ফাইনালি বাড়বে না কমবে আমি কি করে বুঝবো? ডাইরেক্ট কিন্তু এখান থেকে দেখে বোঝা যাবে না। আমি চেক করব ম্যাক্সিমাম হচ্ছে কি মিনিমাম হচ্ছে। আমি প্রসেস আগের বারে বলেছিলাম যে একটা আধানকে দু পার্টে ভেঙে দিলে মোট তড়িৎ বল হচ্ছে সর্বোচ্চ হওয়ার জন্য আধানগুলোকে কত হবে। আমি বলেছি এখানে দেখ, এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এ কিন্তু ফাংশন অফ এক্স আছে, হ্যাঁ কি না? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কার উপরে ডিপেন্ড করছে? এক্স এর উপর। তাহলে এর যদি আমি ম্যাক্সিমাম মান, ম্যাক্সিমাম ই কোথায় হচ্ছে যদি আমি খুঁজতে চাই, তাহলে আমার প্রসেস কি হবে? স্টেপ 1 আমি কি করব? একবার ডেরিভেটিভ করব এক্স এর সাপেক্ষে, হ্যাঁ কি না? প্রসেস করে কি করব? 0 করব। আর স্টেপ 2 তে কি করব? স্টেপ 2 তে করব d2x dx2, যদি এ লেস দেন 0 চলে আসে তাহলে বলবো ই হবে কি? ম্যাক্সিমাম। এই তো প্রসেস। এখন এই যে পুরো যে একে ডেরিভেটিভ করতে হবে, তোদের তো ডেরিভেটিভ আছে, ইন্টিগ্রেশনও আছে ক্লাস 12 এ।
ডেরিভেটিভ তোরা করবি সবকিছু, ও প্রসেস তোদের। ডেরিভেটিভ করার পরে ডিই বাই ডিএক্স করলে এখানে যে এক্স এর মানটা আসবে সেটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি প্লাস মাইনাস আর বাই রুট করলে এটা আসবে। আমি এখানে পুরো ডেরিভেটিভ করব 5 মিনিট ধরে, করার পরে আসবে। তার থেকে ভালো ডেরিভেটিভ তোরা বাড়িতে করবি, আমি প্রসেস বলে দিলাম কিভাবে আসছে। তাহলে মানেটা কি দাঁড়ালো, যে মানে কেন্দ্র থেকে ডান দিকে আর বাই রুট টু, আর মানে এখানে স্মল আর, মানে ব্যাসার্ধ বাই রুট টু ডান দিকে একটা বিন্দু, ব্যাসার্ধ বাই রুট টু বাম দিকে মানে নেগেটিভ দিকে পজিটিভ আসবে, মানে সরি ম্যাক্সিমাম আসবে। মানে কি দেখ, মানে হলো এটা হলো এক্স, এটা হলো ই, এটা এক্স এর মান 0 মানে কি, এটা কোথায় কেন্দ্র, কেন্দ্রতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে 0। মানে রিং যে আছে এখানে, এই রিংটার কেন্দ্রে 0। যদি আমি এক্স ডান দিকে যাই, এক্স এর মান পজিটিভ মানে কি হবে, তড়িৎ ক্ষেত্র পজিটিভ, এক্স এর মান নেগেটিভ মানে তড়িৎ ক্ষেত্র নেগেটিভ। তো কি হবে জানিস, এরকম বাড়তে 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 এইখানে এসে ম্যাক্সিমাম হবে একটা পয়েন্টে। এটা কত, এক্স সমান প্লাস আর বাই রুট টু, ম্যাক্সিমাম হলো। এরপরে কমে যাবে এরকম করে। এদিকেও এরকম এক্স সমান মাইনাস আর বাই রুট টু, এদিকে নেগেটিভ দিকে বাড়বে, ম্যাক্সিমাম হলো এখানে, তারপরে আবার এরকম করে কমে যাবে। বোঝা গেল? গ্রাফ করবি সবাই। এবারে আমার কোশ্চেন হলো ই ম্যাক্স কত। আচ্ছা ই ম্যাক্স কত মানে কি, কোথায় ম্যাক্সিমাম হচ্ছে, এক্স এর মান আর বাই রুট টু, যে ফর্মুলা ছিল সেখানে এক্স এর মান আর বাই রুট টু বসিয়ে ম্যাক্সিমাম তড়িৎ ক্ষেত্র বলের মানটা বের করে নে। বের করার পরে এইখানে ম্যাক্সিমাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা লিখে দে। সময় দিচ্ছি, লেখ। আমি স্টেপ লিখেছি কি হচ্ছে, ডেরিভেটিভ করতে হবে এই পুরোটাকে এক্স এর সাপেক্ষে, করে ডেরিভেটিভকে 0 করলে উত্তর কি আসবে, এক্স এর মান প্লাস মাইনাস 1 বাই রুট টু, মানে ওই দুটো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে কি ম্যাক্সিমাম। গ্রাফ হচ্ছে এরকম, কেন্দ্রে 0, ডান দিকে গেলে এখানে ম্যাক্সিমাম, বাম দিকে গেলে এখানে ম্যাক্সিমাম। এ ম্যাক্সিমাম মানে কি, বিপরীত দিকে ম্যাক্সিমাম। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা ডাইরেক্ট চলে আসে এরকম, যে কোনো বৃত্তাকার রিং এর যার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তার কেন্দ্র থেকে কত দূরত্বে তড়িৎ ক্ষেত্র হলো সর্বোচ্চ হবে, দিয়ে অপশন দিয়ে দিল। ডাইরেক্ট যদি জানা থাকে আর বাই রুট টু অ্যান্সার হবে। আচ্ছা, তো এখানে সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র হলো কত হচ্ছে, ই ম্যাক্সিমাম, ই ম্যাক্সিমাম আর বাই রুট টু বসাতে হবে। ই ম্যাক্সিমাম হচ্ছে কত না 1/4πε0 ক্যাপিটাল কিউ, এটা কত হবে না আর বাই রুট টু নিচে লিখলাম, আর এটা হবে কত না আর স্কোয়ার প্লাস এক্স মানে আর বাই রুট টু, তাহলে আর স্কোয়ার বাই টু তার হোল টু দি পাওয়ার 3/2, ঠিক লিখেছি? বেশ, এটা হচ্ছে কত না 1/4πε0 ক্যাপিটাল কিউ আর বাই রুট টু। এইটাকে দেখ কিরকম লিখছিস, এটা অ্যাকচুয়ালি কত বলতো 3 আর স্কোয়ার বাই টু, এর হোল টু দি পাওয়ার 3/2। তো আমি বলেছি 3/2 মানে একবার ওটা লিখবো, তারপরে রুট লিখবো। তাহলে দেখ 3 কে কত, 3 টু দি পাওয়ার 3/2 মানে কত, 3√3, নিচে কত হবে 2√2, আর এটা দেখ আর স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2, 2 কেটে যাবে, হবে কত আর কিউব। এখান থেকে একটা √2 যাবে, আচ্ছা একটা 2 উপরে যাবে, 1/4πε0 আসবে কত 2 কিউব, 3√3, একটা আর কেটে গেলে আর স্কোয়ার। এটা হবে কি সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র বলের মান। বোঝা গেছে? বেশ, যদি আমি বলি যে সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি, দেখ তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি, তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি, সুষম মানে সব জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একই আছে,
সব জায়গায় তড়িৎ ক্ষেত্র বলে একই আছে, মানে ওর মান এবং অভিমুখ একই আছে। আমরা একটু পরে তড়িৎ ক্ষেত্রকে বলরেখা দ্বারা মানে চিহ্নিত করব, যে তড়িৎ বলরেখা দ্বারা। তো সুষম তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ বলরেখাগুলো কি হবে, সমান্তরাল হবে আর পরস্পর থেকে একই দূরত্বে থাকবে। তড়িৎ বলরেখাগুলো কি হবে, পরস্পর সমান্তরাল হবে আর কি হবে, একই দিকে থাকবে। দিক বোঝাচ্ছে একই দিকে। আর এই গ্যাপ বোঝাচ্ছে কি, যেখানে বলরেখাগুলো গায়ে গায়ে হয়ে যাবে সেখানে তড়িৎ ক্ষেত্রগুলো বেশি, যেখানে দূরে দূরে থাকবে সেখানে তড়িৎ ক্ষেত্রগুলো কম। অ্যাকচুয়ালি আমরা পরে আবার আসবো যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে যে কটা বলরেখা যাবে তাকেই কিন্তু আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলবো। পরে আরো ক্যালকুলেশন আসবে। তো সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে কি, তড়িৎ ক্ষেত্র মানে কি মান এবং দিক উভয়ই প্রতিটি বিন্দুতে একই থাকবে, প্রতিটি বিন্দুতে একই থাকবে। কোন অঞ্চলের যদি প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ একই থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, সুষম তড়িৎ ক্ষেত্র বলবো। আর দেখাবো কিরকম করে, না বলরেখাগুলোকে সমান্তরাল করে প্রত্যেকটার মধ্যে গ্যাপ যেন সেম থাকে। তড়িৎ ক্ষেত্রে কোন আধানের ওপর ক্রিয়াশীল বল, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে কি, একক আধানের উপরে বল। আমি যদি বলি এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 3 নিউটন পার কুলম, তার মানে কি 1 কুলম আধানের উপরে ক্রিয়াশীল বল কত, 3 নিউটন। যদি এই বিন্দুতে 2 কুলম আধান থাকে তাহলে তার উপরে ক্রিয়াশীল বল কত হবে, 6 নিউটন। মানে আমি যদি বলি এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে, যদি বলি এইখানে আধান আছে স্মল কিউ পজিটিভ, তাহলে এর উপরে ক্রিয়াশীল বল কোন দিকে হবে, তড়িৎ ক্ষেত্রের দিকেই হবে। কেন কি পজিটিভ আধান, দেখ তড়িৎ ক্ষেত্র আমি যদি বলি এফ সমান কি হবে, এফ সমান কিউ ইন্টু ই ভেক্টর। ই হচ্ছে কি একক আধানের উপরে বল, তাহলে কিউ আধানের উপরে বল কত হবে, কিউ ইন্টু ই। এখন কিউ যদি পজিটিভ হয় তাহলে বলটা কোন দিকে হবে, তড়িৎ ক্ষেত্রের দিকে। কিউ যদি নেগেটিভ হয় তাহলে বলটা কোন দিকে হবে, তড়িৎ ক্ষেত্রের উল্টো দিকে। কেন কি ই ভেক্টরের সামনে মাইনাস আসা মানে কি হবে, এফটা কি হবে, ই এর উল্টো দিকে। তার মানে এ যদি পজিটিভ হয় এর উপরে বল হবে এদিকে। ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল বল কোন দিকে হবে, তড়িৎ ক্ষেত্রের দিকে। যদি এটাই তড়িৎ ক্ষেত্র হচ্ছে কিন্তু এখানে আধান আছে মাইনাস কিউ, তাহলে এর উপরে বল কোন দিকে হবে, উল্টো দিকে। ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল বল তড়িৎ ক্ষেত্রের দিকে, ঋণাত্মক আধানের উপরে ক্রিয়াশীল বল তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। কিছু এসএইচএম প্রবলেম নিচ্ছি, দেখ এসএইচএম প্রবলেম নিচ্ছি। এখানে সরল দোলগতি যে হচ্ছিল, একটা সুতোর সাহায্যে কোনো বস্তুকে ঝুলিয়ে দিলে এল দৈর্ঘ্যের সুতো, সেটা যে এই যে সরল দোলগতি হচ্ছে এখানে, তার পর্যায়কালের ফর্মুলা কত, 2π√L/g। তবে যদি আমি আরো ইজিলি বলি, একে বলে জি এফেক্টিভ। ঠিক আছে, জি এফেক্টিভ মানে মানে কোন জায়গায় ধরো এখানে আমি একটা সিম্পল পেন্ডুলামকে দুলছে, এখানে এই বিন্দু মানে এই জায়গাটাতে অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, মানে এখানে যে ত্বরণটা আছে নিচের দিকে সেটা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। কিন্তু এই কোশ্চেনটা যদি একটা লিফটের মধ্যে হয়ে যায়, যে লিফট কিন্তু
এ ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে, তাহলে এ ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে, তাহলে এক্ষেত্রে কিন্তু জি এফেক্টিভ হয়ে যাবে জি প্লাস এ। যদি এ নিচের দিকে নামে তাহলে হয়ে যাবে কি জি মাইনাস এ। এবার কেন হয় একে বোঝাতে গেলে আমাকে নিউটনের গতিসূত্রে যেতে হবে, কিন্তু আমাদের এখানে লিফটের প্রবলেম দেবে না, আমাদের এখানে কি দেবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিয়ে অঙ্ক দেবে। মানে মানে এখানে হয়েছে কি যে এই একটা পেন্ডুলাম আছে যার আধান কিউ, সুতোর দৈর্ঘ্য এল, এখানে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করছে নিচের দিকে। কোন দিকে? নিচের দিকে ই কাজ করছে। তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করছে? নিচের দিকে। এবার দেখ জি এফেক্টিভ বার করব কি করে, তাই না? জি এফেক্টিভ বার করব কি করে, দেখ এখানে আমি কিরকম করছি, দেখ সুতোতে একটা টান কাজ করে, সুতোতে একটা টান কাজ করে, সুতোতে টান হচ্ছে কত, টি। নিচের দিকে অভিকর্ষ ত্বরণ কত, নিচের দিকে ওজন কত, এমজি। এমজি। আচ্ছা এবারে দেখ নিচের দিকে যে বল মানে ওজন কাজ করছে সেটা এমজি। নরমালি কি হওয়া উচিত, যদি তড়িৎ ক্ষেত্র না থাকতো তাহলে কি হতো, টি সমান এমজি। যদি এই তড়িৎ ক্ষেত্রগুলো না থাকতো, সুতোতে টান আর বস্তুর নিচের দিকে ওজন সমান সমান, ঠিক আছে। কিন্তু আজকের কি আছে, তড়িৎ ক্ষেত্র আছে। তড়িৎ ক্ষেত্র আছে মানে কিউ আধানের উপর একটা বল কিন্তু নিচের দিকে তড়িৎ বল কাজ করবে, সেটা কত হবে, কিউ ইন্টু ই, একই না, কিউ ইন্টু ই। তো বল এখানে এখন টান কত হবে, টি সমান এমজি প্লাস কিউ ইন্টু ই, একই না, এমজি প্লাস কিউ ইন্টু ই। এখন টি সমান এমজি প্লাস কিউ ইন্টু ই, আমি এবারে বলবো যে এখানে দেখ আমি যদি একে লিখে নেই যে আগে হতো টি সমান এমজি, এখন সুতোতে টান অন্য কিছু দেখাচ্ছে, আমি যদি এখন ভাবি যে এটা এম জি এফেক্টিভ, মানে যদি অভিকর্ষজ ত্বরণ অন্য কিছু হয় তাহলে যে টান দাঁড়াবে সেটা যদি এই যে যে ওজন এবং তড়িৎ বলের সঙ্গে সমান সমান হয়ে যায় তাহলে ওটাকে কি বলবো, জি এফেক্টিভ। তো এখানে তাহলে এম জি প্লাস কিউ ইন্টু ই, তাহলে দেখ এম এম সবার থেকে যদি কেটে যায় তাহলে জি এফেক্টিভ কি হয়ে যাবে, জি প্লাস কিউ ই বাই এম। মানে এখন যে পর্যায়কাল হবে এই পেন্ডুলামটার, টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি এফেক্টিভের জায়গায় বসিয়ে দেব জি প্লাস কিউ ই বাই এম। আমি আরো সিম্পলি বলছি শোন, অ্যাকচুয়ালি জি এফেক্টিভ আমরা কাকে বলছি, আমি এখানে সুতোর সাহায্যে বস্তুকে ঝুলাচ্ছি, এখান থেকে এর ওজন এমজি হয়, সুতোতে টান হয় টি, নরমালি এটা হয়, আমরা নরমালি এটা হচ্ছে অ্যাপ্লাই করি, তাই তো। আমি এখানে অনেক কন্ডিশন করতে পারি, একে জলে ডুবে দিতে পারি, এদিকে কোনো বল দিতে পারি, যাই করি না কেন করার পরে টানের একটা আলাদা মান আসবে, আসবে এখানে এমজি, এদিকে যদি তড়িৎ বল হয় হবে কত, এমজি মাইনাস কিউই, করলে টান পাল্টে যাবে। আমি এখন ভাবছি যে কত অভিকর্ষজ ত্বরণ হলে এই টানটা হতো, তাহলে যে টানের যে আলাদা যে ইকুয়েশন এসছে তাকে আমি আজকে লিখবো এম জি এফেক্টিভ, মানে জি এফেক্টিভটা অন্য কিছু মান দিচ্ছে, মানে যেটা অভিকর্ষজ ত্বরণ হলে টি দিত, অভিকর্ষজ ত্বরণের যদি অন্য কিছু মান হয় তাহলে এখন যে নতুন টি হচ্ছে তার সঙ্গে ইকুয়াল করলে জি এফেক্টিভ এখান থেকে চলে আসবে। তাহলে এখানে দেখ কি করেছি আমি, প্রথমে টি সমান এমজি হতো, আজকের এখন টি সমান কত হচ্ছে, নিচের দিকে এমজি আবার নিচের দিকেই কিউই, তাহলে টি সমান এমজি প্লাস কিউই। আজকের আমি টি কে লিখলাম কত, এম জি এফেক্টিভ, তাহলে জি এফেক্টিভ কত হচ্ছে এটা, বাস বাকি আমি লিখে দেবো। তড়িৎ ক্ষেত্র উপরের দিকে দিয়ে দিচ্ছে, এখন কত হবে বলে ফেল, টি সমান হ্যাঁ 2 পাই রুট ওভার এল, বুঝেই গেছিস, দুজনেই নিচের দিকে হচ্ছিল বলে প্লাস হয়ে গেছিল, এখন কত হবে জি মাইনাস,
আচ্ছা, কেউ এরকম ভাবছিস না যে কিউই বাই এম মাইনাস জি করে দিই? না, তাহলে সরল দোলগতি হবেই না। অভিকর্ষজ ত্বরণকে বড় হতে হবে যেন নিচের দিকে টানটা থাকে। নেক্সট কোশ্চেন এরকমই আছে, তবে তড়িৎ ক্ষেত্রটা উপর নিচ না হয়ে ডান দিক বা যদি বাম দিক হয়ে যায় তখন কি হবে? এটাই আছে। এটা হচ্ছে কত না কিউ আধান আর হচ্ছে ভর এম। আজকে তড়িৎ ক্ষেত্র হচ্ছে এরকম। দেখ কি হবে এখানে, যদি শুধু ভর হতো তাহলে নিচের দিকে ওজন উপরের দিকে টান, সুতো একদম এরকম ভাবে ব্যালেন্সে থাকতো। মানে যদি শুধু হচ্ছে ভর হতো তাহলে কি হতো না, নিচের দিকে এমজি হতো আর উপরের দিকে টান হতো। এই লাইন বরাবর আছে মানে কি হবে, সুতোটা পুরোপুরি ভাবে এরকম সোজা হয়ে থাকবে সাম্যাবস্থায়। কিন্তু যদি এখানটায় ওজন নিচের দিকে, এটা বল তো, ওজন নিচের দিকে কিন্তু তড়িৎ বল এদিকে কিউই, তাহলে বল এখন কি সুতো একদম সোজা এই লম্বাভাবে থাকতে পারে? পারবে না। কিরকম থাকবে, এদের যে লব্ধি বল এদিকে সেই বরাবর সুতো হয়ে থাকবে, মানে এরকম থাকবে না। বোঝা গেল না? মানে সুতো এখন এরকম হয়ে থাকবে, আর এ যে সরল দোলগতি করবে এর সাম্যাবস্থান কিন্তু এই জায়গায়। ঠিক আছে, এ কি হবে, এরকম হয়ে সরল দোলগতি হতে থাকবে। ঠিক আছে, এরকম হয়ে সরল দোলগতি হতে থাকবে। তো এখানে আমি যদি বলি যে জি এফেক্টিভ আমি করব কি করে, দেখ তো এখানে সুতোতে যে টান, সেই সুতোতে যে টান হবে তারা কিন্তু এই দুজনের লব্ধি কিনা। হ্যাঁ, ওদিকে টি আর এদের দুজনের যে লব্ধি হবে সেটাই হবে কি টানের সঙ্গে সমান। তার মানে কি হবে যে টি সমান রুট ওভার কত হবে, এম জির স্কোয়ার কিউর স্কোয়ার। ঠিক, এখানে দুটো বল, একটা হচ্ছে এমজি আর এটা হচ্ছে কত কিউই, পরস্পর কিন্তু 90 ডিগ্রি। তাহলে এদের লব্ধি বল কত হবে, রুট ওভার একটা বলের স্কোয়ার প্লাস আরেকটা বলের স্কোয়ার প্লাস 2 ইনটু এটা cos 90 জিরো হয়ে যাবে। এটা টি, আর টি কে আমি একটু আগে কি বলেছিলাম, এম জি এফেক্টিভ হবে, তাই না? এম জি এফেক্টিভ হবে সমান রুট পুরোটা এম জির স্কোয়ার প্লাস কিউ এর স্কোয়ার। তাহলে জি এফেক্টিভ করার জন্য ওদিকে নিয়ে যেতে হবে এম, জি এফেক্টিভ করছি তাহলে ওদিকে নিয়ে যাব এম, বাট এম কে ভেতরে নিয়ে যাব, তাহলে ভেতরে কি হয়ে ঢুকবে, এম এর স্কোয়ার হয়ে, তাহলে এম স্কোয়ার জি স্কোয়ার বাই এম এর স্কোয়ার প্লাস কিউ এর স্কোয়ার বাই এম, মানে কিউ ই বাই এম এর হোল স্কোয়ার। বুঝতে পারছিস কিনা? ঠিকঠাক আছে তো? এই এমটা ওদিকে যাবে 1/m স্কোয়ার হয়ে ভেতরে ঢুকবে, তো এখান থেকে তো একটা এম স্কোয়ার কেটে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে কত হবে, রুট ওভার জি স্কোয়ার প্লাস কিউই বাই এম এর হোল স্কোয়ার। তাহলে টি হয়ে যাবে কত, টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি এফেক্টিভ, মানে আবার রুট, রুট কে আর লিখবো না, কি লিখবো, জি স্কোয়ার বাই কিউই বাই এম এর স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ লিখে দেবো। রুট আর একটু বাড়িয়ে দিই এখানে, এটা হচ্ছে অ্যান্সার। দেখ কি লিখেছি, 2 পাই রুট ওভার এল বাই জি এফেক্টিভ এর মান এটা, এখানে কি লিখেছি, জি স্কোয়ার প্লাস কিউ বাই এম এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। যদি কারোর বুঝতে অসুবিধা থাকে বলবে। অনেকের হয়তো মনে হতে পারে যে আমি এখানে লব্ধি ত্বরণ বার করে নেবো, নিয়ে করে দেবো। ওরকম হয় না, এখানে টি, এখানে যে টি এর যে অ্যাকচুয়াল যে ফর্মুলা না, টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি, এটা কিন্তু কোনো ত্বরণ, ওই রকম ত্বরণ নয় যে গাড়ির ত্বরণ, এটা কিন্তু অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, এইখানে মনে হতে পারে যে আমি মোট ত্বরণ বার করে দিয়ে করে দেবো, মোট ত্বরণ বার করলে এরকম হবে না, কেন কি অন্য যদি কোশ্চেন দিয়ে দেয় বাই চান্স তাহলে কিন্তু ভুল ভাল হয়ে যাবে। এখানে জি আছে মানে পেন্ডুলাম সুতোর সাহায্যে ঝোলানো আছে, সুতোতে টান হবে এবং সেখানে অভিকর্ষ ত্বরণ যদি জি হয় তাহলে ফর্মুলা এটা আসবে। আমাকে ওই প্রসেসেই যেতে হবে, টোটাল টান বার করব
টোটাল টার্ন যা আসবে তাকে আমি লিখবো এম জি এফেক্টিভ, দিয়ে জি এফেক্টিভ যেটা আসবে সেটা বসাবো। সবাই একবার বই খুলবি, বইতে 36-37 পেজ খুলবি সবাই, 36-37 পেজ, ঠিক আছে। এইখানে কিছু পার্ট আছে যেগুলো একটু মানে পড়ার মতো, যেগুলো কি হচ্ছে দেখ, তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা হচ্ছে কি, আমরা কোনো জায়গাতে তড়িৎ ক্ষেত্র বোঝানোর জন্য সেখানে আমরা কোনো রেখা দিয়ে লাইন টেনে বোঝাচ্ছি। এর সব থেকে ভালো পদ্ধতি কি, ধরো আমি এই জায়গায় বুঝতে চাইছি যে তড়িৎ বলরেখা কি রকম, এইখানে আমি কি করব, একটা একক ধনাত্মক আধানকে ছেড়ে দেব, সেই একক ধনাত্মক আধান যে রাস্তা বরাবর যাবে সেটাই হচ্ছে এখানে তড়িৎ বলরেখা। ক্লিয়ার? তো দেখ এখানে আমি যদি বলি ধনাত্মক আধানের জন্য তড়িৎ বলরেখা কি হবে, যদি বলি এখানে আমি পজিটিভ কোনো হচ্ছে আধান রেখেছি, এখানে আমি পজিটিভ আধান রেখেছি, তাহলে এর জন্য তড়িৎ বলরেখা, এখানে যদি আমি কোনো একটা ধনাত্মক ক্ষুদ্র ধনাত্মক আধান রাখি, তাকে কি করবে, এদিকেই বিকর্ষণ করে করে ঠেলে দেবে, এখানে যদি রাখি এদিকে বিকর্ষণ করে করে ঠেলে দেবে। মানে ধনাত্মক আধান থেকে বলরেখাগুলো শুরু হয়ে কোথায় পর্যন্ত যাবে, অসীম পর্যন্ত চলে যাবে, হ্যাঁ কি না। যদি আমি ঋণাত্মক আধান রাখি তাহলে কোনো একটা পজিটিভ চার্জকে কি করবে, নিজের দিকেই টানবে, তার মানে অসীম থেকে বলরেখাগুলো কোথায় আসছে, ঋণাত্মক আধানে আসছে। যদি আমি একটা পজিটিভ একটা নেগেটিভ সাইডে সাইডে রাখি, তাহলে পজিটিভ থেকে শুরু হবে, নেগেটিভে গিয়ে শেষ হবে, এরকম হবে। যদি আমি এখানে পজিটিভ এখানে নেগেটিভ রাখি, তাহলে এখান থেকে এরকম করে যাবে, এরকম করে কিছু বলরেখা যাবে। তবে হ্যাঁ, আধান থেকে বলরেখাগুলো কিন্তু লম্বভাবে নির্গত হয় বা লম্বভাবে প্রবেশ করে, এরও প্রমাণ আছে বিভব চ্যাপ্টারে। যদি একটা কোনো আহিত পরিবাহী গোলক হয়, তাহলে তার থেকে বলরেখা কিরকম নির্গত হবে, পৃষ্ঠতল থেকে লম্ব হবে, এটা যেন 90 ডিগ্রি কোণ হয়, এগুলো কি হবে, 90 ডিগ্রি কোণ হবে, যেমন খুশি কোণ করলে হবে না, 90 ডিগ্রি কোণে কি হবে না, নির্গত হবে এখান থেকে বলরেখাগুলো। কোন আহিত পরিবাহী থেকে বলরেখা কিরকম নির্গত হবে, লম্ব হবে, এরও প্রমাণ আছে বিভব চ্যাপ্টারে, সমবিভব তল। বিন্দু আধানের বিন্দুর উপরে লম্ব টানবো কি করে, এটা 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 আমি দেখাইনি, এগুলো সব বিন্দু আধান, বাস রাউন্ড করে দিয়েছি, বিন্দুর উপরে লম্ব আমি বুঝবো কি করে, ঠিক আছে। কিন্তু যদি একটা আহিত পরিবাহী হয় যার তল আছে, তার উপরে কিন্তু লম্ব হবে। তো বলরেখার সংজ্ঞা একবার পড়বি তোরা, সংজ্ঞা আমি বলে দিচ্ছি। তড়িৎ ক্ষেত্রে প্রতিটি বলরেখা বা ক্ষেত্ররেখা হলো এমন একটি রেখা যার উপরে, যার প্রতিটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, যদি এটা তড়িৎ বলরেখা হয় এখানে, তাহলে এই বিন্দুতে আমি স্পর্শক টানলে সে কি বোঝাবে, এখানে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বোঝাবে, বোঝা গেল। এটা যদি তড়িৎ বলরেখা হয়, এর এই বিন্দুতে স্পর্শক টানা মানে এই বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে সেই দিকটা বোঝাবে। তো বল, দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করবে, করবে না, কেন, যদি ছেদ করে এই ছেদ বিন্দুর উপরে এর উপরে স্পর্শক কোন দিকে, এদিকে, এর উপরে স্পর্শক কোন দিকে, এদিকে। একটা বিন্দুতে দুদিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হওয়া সম্ভব নয়। এরকম একটা কোশ্চেন ছিল তোদের ক্লাস 10-এ, যে দুটি চুম্বক বলরেখা পরস্পরকে ছেদ করে না, ঠিক ওরকমই। তো এখানে দেখ, তড়িৎ বলরেখাগুলোর ধর্ম একবার বাড়িতে রিডিং করবি, এবং যে আধানগুলোর এই যে বিন্যাস যেগুলো দেওয়া আছে একবার করে দেখবি, ঠিক আছে। বা শুধু এই পার্টটাই, পেজ নাম্বার 37-এ যেটা আছে, পেজ নাম্বার 37-এ যেটা আছে সেটা একবার বাড়িতে রিডিং করবি, যে পার্টগুলো পড়লে হয়ে যাবে সেগুলো বলে দিচ্ছি, চল। তবে তড়িৎ বলরেখাগুলো কিন্তু কোনো বাস্তব রেখা নয়, এগুলো হচ্ছে কি একটা কাল্পনিক রেখা। আমরা এগুলোকে বানিয়েছি যাতে ক্যালকুলেশন বা আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়, এই কারণে। তড়িৎ বলরেখাগুলো কোনো বাস্তব রেখা নয়, এগুলো হচ্ছে কাল্পনিক রেখা।
তাহলে এই টপিকে আমরা কি বললাম যে তড়িৎ বলরেখা কাকে বলে, দু একটা বৈশিষ্ট্য আমরা দেখছি। এখান থেকে কোশ্চেন আসবে না এমসিকিউ কিছু, বড়জোর অ্যাসারশন রিজন দু একটা বানিয়ে দিতে পারে ধর্মগুলো দিয়ে, চারটে ধর্ম লিখে দিল, দিয়ে প্রশ্ন দিল যে নিচের কোনটি তড়িৎ বলরেখার ধর্ম নয়, এরকম কোশ্চেন হতে পারে। এবারে হেডিং লিখবি তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু বলে হেডিং লিখবি। তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক ডাইপোল। নাম শুনে কি বোঝা যাচ্ছে? দুটো মেরু থাকবে, দুটো মেরু মানে দুটো অপোজিট টাইপের চার্জ থাকবে। ধরো আমি যদি বলি একটা প্লাস কিউ এবং সমপরিমাণের আরেকটা কত হচ্ছে না মাইনাস কিউ, তাহলেই এটা হয়ে যাবে কিনা তড়িৎ দ্বিমেরু। তবে এদের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে, আমি যদি বলি এল অথবা 2l যাই হোক না কেন, তো এটাই হয়ে যাবে কি একটা তড়িৎ দ্বিমেরু। মানে দুটো সমপরিমাণ বিপরীত প্রকৃতির আধান যদি পরস্পর থেকে অল্প দূরত্বের ব্যবধানে থাকে তাহলে তারা হবে কিনা তড়িৎ দ্বিমেরু। তবে এখানে তড়িৎ দ্বিমেরুর যে ভেক্টর সেটা হচ্ছে কি নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে। কি হবে? নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে। আচ্ছা, পি সমান কত হবে না একটা আধান ইনটু তাদের মধ্যে দূরত্ব। ঠিক আছে? দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলছে এখানে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, পি বলেছি, পি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে কি? দ্বিমেরুর একটা আধান গুণ তাদের মধ্যে যে দূরত্ব, দ্বিমেরুর একটা আধান গুণ তাদের মধ্যে দূরত্ব, ভ্রামক লিখেছি, তড়িৎ দ্বিমেরুর ভ্রামক। ঠিক আছে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক নেগেটিভ থেকে পজিটিভের দিকে সব সময়, পি এর ডাইরেকশন নেগেটিভ থেকে পজিটিভের দিকে। নেগেটিভ থেকে পজিটিভের দিকে। পি ভেক্টর সমান কিউ ইন্টু আমি এল ভেক্টর বলতে পারি। এল ভেক্টর হচ্ছে কিনা নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে দুটো সমপরিমাণ বিপরীত প্রকৃতির আধান পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকলে সেটা একটা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে হচ্ছে কি না দ্বিমেরুর একটা আধান গুণ তাদের মধ্যে দূরত্ব। দেখবি তোরা কোনো কোনো জায়গায় দুটি আধানের মধ্যে দূরত্ব 2l থাকবে, ভুল করে দ্বিমেরু ভ্রামক সমান কিউ ইন্টু এল বসিয়ে দিস না, 2l আছে তো 2l বসাতে হবে। আচ্ছা, তারপরে কথা হচ্ছে আমি যদি বলি যে দ্বিমেরুর মোট আধান কত বলতে পারবে? দ্বিমেরুর মোট আধান 0। কেন? দ্বিমেরুর মোট আধান মানে কি একটা প্লাস একটা মাইনাস, তো প্লাস কিউ মাইনাস 0। দ্বিমেরুর মোট আধান কিন্তু 0। এই সংস্থাটার মোট তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত? মোট তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত? এই সংস্থাটার মোট তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এখানে কটা ডাইপোল হয়েছে দেখ, মাইনাস কিউ এর 2q এর একটা প্লাস কিউ যদি নিই তাহলে মাইনাস কিউ আর প্লাস কিউ মিলে একটা দ্বিমেরু, আবার এর মাইনাস কিউ আর এর একটা প্লাস কিউ নিয়ে আর একটা দ্বিমেরু। মানেটা কি দাঁড়ালো? এখানে দুটো দ্বিমেরু হয়েছে, এখানে দুটো দ্বিমেরু হয়েছে, একটা হচ্ছে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, আর একটা দ্বিমেরু এদিকে হয়েছে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে।
তাহলে দুটো দ্বিমেরু হয়েছে, তাই না? দুটো দ্বিমেরুর মাঝে কোণ কত? 60 ডিগ্রি। দুটো দ্বিমেরুর মাঝে কোণ কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজ। তো এখানে পি নেট আসবে একটা দ্বিমেরু পি ইন্টু √3। তবে একটা দ্বিমেরু কত হবে? কিউ ইন্টু এল √3। না বোঝা গেল না? একটা দ্বিমেরু ইন্টু √3, দেখ মাইনাস কিউ থেকে প্লাস কিউ একটা দ্বিমেরু, এই মাইনাস কিউ থেকে প্লাস কিউ আরেকটা দ্বিমেরু, দুজনেরই মান সমান। কেন? এর আধান এরও আধান সেম সেম, লেন্থ সেম। তাহলে দ্বিমেরু ভ্রামক কত হবে? কিউ ইন্টু এল, মাঝে কোণ কত? 60 ডিগ্রি। তাহলে উত্তর আসবে কত? √3। বেশ। দেখ ধরো আমি তোকে বললাম যে এখানে একজন আধান আছে প্লাস কিউ, এর অবস্থান ভেক্টর হচ্ছে r1 ভেক্টর, ঠিক আছে? এখানে একটা, এটা মাইনাস কিউ, এর অবস্থান ভেক্টর হচ্ছে কত? r2 ভেক্টর। তো এখানে দ্বিমেরু ভ্রামক কত হবে? প্লাস কিউ মাইনাস কিউ, দুটো আধান দ্বিমেরু গঠন করেছে। এখানে যদি পি ভেক্টর লিখতে যাস তুই কি লিখবি? একজনের আধান, একই না? একজনের আধান দিক কোন দিকে হবে দেখতো? মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, মানে এটা। আচ্ছা এই যে ভেক্টর লিখেছি টার্গেট কে? r1 ভেক্টর, আর হচ্ছে সোর্স কে? r2 ভেক্টর। তাহলে একে কি লেখা উচিত? r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর, না? নাকি না? আচ্ছা বলতো এটাকে আমি এরকম লিখতে পারি কিউ ইন্টু r1 ভেক্টর মাইনাস কিউ ইন্টু r2 ভেক্টর। মানে কি এরকমই হচ্ছে যে যদি আজকে আমাকে দুজন আধান দিয়ে রেখেছে, তাই না? যদি 6টা 7টা 10টা আধানও দিয়ে দেয়, আমি কিরকম করব? যে আধান তার অবস্থান ভেক্টর, মাইনাস কিউ আধান তার অবস্থান ভেক্টর। মানে কি আধান প্লাস হোক কি মাইনাস হোক, চিহ্ন সহ যদি আমি অবস্থান ভেক্টর গুণ করে করে যাই, তাহলে কিন্তু আমি মোট দ্বিমেরু ভ্রামক পেয়ে যাব। এই কোশ্চেন গুলোতে অবস্থানের কোনো প্রয়োজন নেই, কিন্তু এমনও কোশ্চেন আসবে যেখানে আধানের অবস্থান দিয়ে দেবে, তখন কিন্তু দ্বিমেরু ভ্রামক বার করতে গেলে আমাকে এই প্রসেস ছাড়া কিন্তু হবে না। আমি দেখাচ্ছি কোশ্চেনটি খুঁজেই পাবি না কার কার মধ্যে পেয়ার হবে, ঠিক আছে? কার কার মধ্যে পেয়ার হবে কিন্তু খুঁজে পাবি না। দেখাচ্ছি, যেমন এই কোশ্চেন হয়ে গেছে, নিচেরটা লিখবি ওটা। এক্স অক্ষ ওয়াই অক্ষ, +2 কুলম, এর অবস্থান আছে কত না? চলো এখানে দিয়ে দিই এরকম করে, জেড 1, 2, 3, এদিকে -1 আধান আছে, এ হচ্ছে কত না 0, 2, 3, এদিকে হচ্ছে আধান আছে -1, এ হচ্ছে কত না 2, 3, 0। এদের বলেছে যে সংস্থাটির মোট দ্বিমেরু ভ্রামক নির্ণয় করো। এখন যদি তুই ওই পদ্ধতিতে যাস যে আমি -1 থেকে +2 একবার নেব, আবার এই -1 থেকে -1 একটা +1 নেব, আর এই -1 আর একটা +1 নেব, তাহলে কিন্তু সমস্যা হবে অনেকটা, যে ক্যালকুলেশনে প্রবলেম হবে। পি নেট আমি ডাইরেক্ট কি লিখবো দেখ, +2 মানে আধান, অবস্থান ভেক্টর কত হবে? i +2j +3k, তাই তো? -1 0i 2j +3k, আরেকটা আধান -1
2i প্লাস 3j 0k। কিন্তু যার ক্যালকুলেশন আরো ফাস্ট সে তাও এরকম করবে না, কিরকম করবে শোন। আমি বলছি আধানের সঙ্গে গুণ হবে তো, 2 একে 2 মাইনাস 2 আর 0, তাই না? তাহলে প্লাস 2 মাইনাস 2, তাহলে 0i ক্যাপ, না বোঝা গেল না? তারপরে দেখ 2 2 4 মাইনাস 3 মানে 1 থাকলো, আর এই যে মাইনাস 2 মানে কত হলো মাইনাস 1, হ্যাঁ মাইনাস 3 হচ্ছে। দেখ 2 2 4 4 এখানে মাইনাস 3, ঠিক আছে, তাহলে 1 থাকলো, আর এদিকে হচ্ছে কত, একবার করে নে নাহলে, 4 2 2 4 এটা মাইনাস 3, এটা হচ্ছে কত না মাইনাস 2, তাহলে কত হচ্ছে না 5, তাহলে মাইনাস 1 হচ্ছে, তাহলে মাইনাস 1 জে ক্যাপ। তারপরে দেখ 3 2 6 আর এখানে আছে কত 0, আর এটা হচ্ছে কত মাইনাস 3, তাহলে 3k ক্যাপ। কতটুকু সময় যাচ্ছে দেখ। এরকম যদি হয় তবে গিয়ে কোশ্চেন ফাস্ট হবে, না হলে সময় কিন্তু কুলাবে না। আমি এখানে এক্স ওয়াই জেড দিয়ে দিয়েছি, তোদেরকে বড় জোর কি করবে, দুটো আধান দেবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দেবে। যদি অবস্থান ভেক্টর দিয়ে দেয় তাহলে আধানের চিহ্ন সহ অবস্থান ভেক্টর লিখে লিখে যোগ করে দিতে হবে। আমি লাস্ট দুটো কোশ্চেন দিয়ে ছাড়ছি। এখানে দুটো কোশ্চেন হলো, একটা মাইনাস কিউ আধান, এরকম কোশ্চেন আমরা করেছি, একটা মাইনাস কিউ আধান আর একটা প্লাস কিউ আধান, বলে এটা একটা দ্বিমেরু হলো, এদের মাঝে গ্যাপ হলো কত না 2l, আগেও আমরা দেখিয়েছিলাম, তবে আমরা কি করেছিলাম বলতো, দুটো আধানকে প্লাস নিয়েছিলাম, ঠিক আছে। এবারে আমি এখানে লিখছি এর কেন্দ্র থেকে ডি দূরত্বে এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। কি রকম করবি, মাইনাস কিউ এর জন্য এখানে প্লাস 1 কে রাখলে বল কোন দিকে হবে, প্লাস কিউ এর জন্য এখানে প্লাস 1 আধানকে রাখলে বল কোন দিকে হবে। দেখবি দুটো বল যদি একই দিকে হয় যোগ হয়ে যাবে, অপোজিট দিকে হলে কে বড় কে ছোট দেখতে হবে, বড়টার থেকে ছোটটা বাদ, না বোঝা গেল না, হলো এটা। দেন একই কোশ্চেন লম্ব সমদ্বিখণ্ডকের উপর, মাইনাস কিউ, এগুলো কিন্তু তড়িৎ দ্বিমেরু, এর এটা প্লাস এটা 12 ডিস্টেন্স, এখান থেকে ডি দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে, ঠিক আছে। এটা মাইনাস কিউ এটা প্লাস কিউ, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে, তো প্লাস কিউ এর জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এদিকে, আমি এখানে প্লাস 1 আধান রেখেই দেখব, প্লাস কিউ এর জন্য এর উপরে বল কত এদিকে, মাইনাস কিউ এর জন্য এর উপরে বল কোন দিকে এদিকে, তুই বুঝতেই পারছিস এদিকে বড় হবে, প্লাস কিউ থেকে এই ডিস্টেন্সটা ছোট, তাহলে এদিকে বলটা কি হবে বড় হবে, বোঝা যাচ্ছে না? তাহলে এদিকেরটা থেকে এদিকেরটা বাদ দিতে হবে, বাদ দিলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এর বেলা দেখ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে, মানে ওখানে তুই ভাববি প্লাস 1 আধান আছে, বাকি কুলম্বে প্লাস 1, আমি গণিত করছি না, একক আধান মানে প্লাস 1 ধরেই আমি ক্যালকুলেশন করব, কুলম্বের সূত্র কাজে লাগাবো, এফ এর জায়গায় শুধু কি লিখে দেবো ই, বল এই মাইনাস কিউ এই প্লাস 1 কে কি করবে এদিকে টানবে, এ কি করবে এদিকে টানবে, সরি বিকর্ষণ করবে। তবে আজকেও কিন্তু এই বল আর এই বলের মান সমান, তবে কোণ কিন্তু পাল্টে গেছে, আগের মতো নেই। আগে কিন্তু দুজনের কোণ এটা এটা ছিল, এখন কিন্তু দুজনের মধ্যে কোণ এই সাইড, বাকি ক্যালকুলেশন তোকে করতে হবে, ঠিক আছে। তো এটা হলো কি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য।
এ হলো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এই ক্যালকুলেশন বাড়িতে নিজেদেরকে করতে হবে। পরের দিন আমি যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রগুলো করব, করে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক এবং গাউসের উপপাদ্য করলে চ্যাপ্টার হবে কমপ্লিট। ঠিক আছে, চলো এই পর্যন্ত থাকবে।